তাহলে দেখো স্ক্রিনে তোমাদের এই যে সিলেবাস দেখা যাচ্ছে 11-12 এর বা পিজিটি লেভেল যাকে বলি, এই সিলেবাস বহু পুরনো। হুম? আমিও এটা পরীক্ষা দিয়েছি। আগে থেকে যখন হচ্ছে তখনই হচ্ছে। এটাই সিলেবাস চলে। মাদ্রাসাতেও এটাই সিলেবাস চলে। পিএসসিতে বরঞ্চ একটু আরো সোজা সিলেবাস করে। এই যে সিলেবাস দেখছো, এই সিলেবাসে একটা বৈশিষ্ট্য আছে। ১ম এ বলি, এই সিলেবাসে দেখো কটা পার্ট আছে একটা দেখো। তারপরে আমি এই সিলেবাসটা গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে বলছি। একটা হচ্ছে মেকানিক্স এর পার্ট, একটা মেকানিক্স এর পার্ট, একটা মেকানিক্স এর পার্ট, তারপরে হিটের পার্ট, সাউন্ড এর পার্ট, অপটিক্স, ম্যাগনেটিজম, ইলেক্ট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স আর ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্ট। তাহলে এইখানে যদি আমি বলি যে বেশিরভাগ অংশটা তোমাদের ঢুকে আছে ওই যেটা আমরা অনার্স পিজি বা বলছি, এমএসসির বলছি। এমএসসির কোশ্চেন কিছুই আসে না। অনার্স পিজি লেভেলে আমি যদি ধরি, তাহলে সেই জায়গাটা বেশি কভার করছে এই জায়গাটা। মডার্ন ফিজিক্সটাকে। এইখানকার মধ্যে কিন্তু বেশি ওই জিনিসটা ঢুকে আছে যেটা অনার্স লেভেলের বা মাস্টার ডিগ্রি পড়তে হবে। এগুলো আছে এই বেশিরভাগ এই যে কোয়ান্টাম মেকানিক্স আছে, মলিকুলার স্পেকট্রোস্কোপি আছে, সলিড স্টেট, স্ট্যাটিস্টিক্যাল, নিউমেরিক্যাল, লেজার, রিলেটিভিটি এগুলো আছে। ডায়োডের জিনিস আছে, ট্রানজিস্টর, বুলিয়ান অ্যালজেব্রাটা যেমন পুরোটাই এটা তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে আছে কিন্তু 9-10 এ নাই। পার্টিকেল অ্যাক্সিলারেশন। তাহলে এই জায়গাটাই বেশিরভাগ তোমাদের আছে অনার্সের বই থেকে পড়তে হবে। মাস্টার ডিগ্রি বই খোলা দরকার নেই। অনার্স লেভেলে পড়লেই হবে। বিশেষ করে সিএল আরোরার বইটা ফলো করলেই হবে। কোশ্চেন উত্তর বাদ দিয়ে যদি সিএল আরোরার ভলিউম 1, 2, 3 থাকে তাহলে কিন্তু এটা ফলো করলেই হবে। এবার এই আমাদের সিলেবাসকে যদি আমি গোটা ভারতবর্ষ রেসপেক্ট এ তুলনা করি, গোটা ভারতবর্ষের সিলেবাস কিন্তু যেটা আমাদের 9-10 এর সিলেবাস ওই লেভেলের। কোয়ান্টাম মেকানিক্স সামান্য আছে, স্ট্যাটিস্টিক্যাল তো নেই, সলিড স্টেট সামান্য পরিমাণ দেয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ৭ টা ৭ টার মধ্যে আমরা 9-10 এ সবকিছুই পড়ে ফেলেছি। কোন জায়গাগুলো এখন বেশি দিতে হবে এটা নিয়ে আলোচনা। মেকানিক্স এর ক্ষেত্রে আমি যখন একদম ১ম থেকে আমি আলোচনা করি। মেকানিক্স এর ক্ষেত্রে আমি যদি যাই, তাহলে মেকানিক্স এর তো আমরা 9-10 লেভেলে অনেক কিছুই পড়েছি, সবই পড়েছি। প্রজেক্টাইল মোশন-টোশন আমরা সবই পড়েছি। এক্সট্রা আর কি পড়বো এর জন্য? এক্সট্রা আমরা ভেক্টরের যেগুলো আমরা পড়েছি সেগুলো তো পড়বই। তার সঙ্গে আমরা ডাইভারজেন্স, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল এই সংক্রান্ত কিছু প্রবলেম করব। সোজা, সোজা করব। যা কোশ্চেন এর লেভেল তাতে আমরা সোজা, সোজা করব। এবার ডাইভারজেন্স থিওরেম বা স্টোকস থিওরেম থেকে কোশ্চেন কোনদিন দেয়নি। ঠিক আছে? যদিও বা দেয় খুব সোজা লেভেলের দেবে। একদম সোজা। তাই জন্য যদি তোমরা করেও থাকো প্র্যাকটিস, একদম সোজাগুলো প্র্যাকটিস করবে। যেমন ডেল ডট আর করলে যে 3 চলে আসে ভলিউম, 3 ভলিউম ওরকম নয়। এই বিশাল ইন্টিগ্রেশন সারফেস থেকে ভলিউম যাচ্ছে এরকম দরকার নাই। তাহলে এখানে আমাকে ভেক্টরে একটু চোখ রাখতে হবে যে আমাকে গ্রেডিয়েন্ট দিতে পারে, ডাইভারজেন্স আর কার্ল দিতে পারে। গ্রেডিয়েন্ট এর ক্ষেত্রে একটা দেয় যে একটা কোনো একটা সারফেস দিয়ে দিল। একটা সারফেস এরকম করে দিয়ে দিল। দিয়ে এই সারফেসের নরমাল বার করতে দেয়। তা নরমাল বার করা মানে ডেল ফাই বার করবে। ঠিক আছে? এবার তার ইউনিট ভেক্টর তাহলে এটা ভাগ তার এই ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেবে। এটা দিতে পারে। ট্যানজেন্ট যদি দেয় তাহলে সেটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেট করতে হবে। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক বরাবর সেটা টাইমের সাপেক্ষে হবে। আর ডেল ফাই করবে। আর এই যে কিছু সোজা কোয়েশ্চেন যদি r টু দি পাওয়ার n বার করতে দেয়, এরকম ধরনের, হ্যাঁ? বা ডেল স্কয়ার এরকম ধরনের যে প্রবলেম গুলো আছে এইগুলোকে একটু জোর দেবে বা লগ দিয়ে দেয়, হ্যাঁ? সোজা, সোজা বিশেষ করে মুরারি আর্টস ফাইজেলের বইয়ের যে অঙ্গগুলো আছে যদি তোমার কাছে থাকে, আশা করি নিশ্চয়ই সকলের কাছে আছে। যদি না থাকে বলবে আমি সময় করে হয়তো দিয়ে দিতে পারব। ওই বই থেকে আমি প্র্যাকটিস করেছি, ওই বই থেকে করবে। এটা হলো এক। যদি তাও বলছি কোয়েশ্চেন এর লেভেল থেকে নাও দিতে পারে। কিন্তু এটা দেখেছো। সোজা, সোজাই দেখেছো, বেশি করে দেখতে হবে। এর মধ্যে একটা ঢুকাচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স ১ম থেকে যদি তোমরা কোয়েশ্চেন দেখো যখন লিখিত আকারে ছিল বা ছিল ম্যাট্রিক্স থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকতো। এবছর দেবে নাকি জানি না। কিন্তু দেওয়ার চান্স আছে।
এখান থেকে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর বার করতে দেয়। কিন্তু এটা খুব সোজা জিনিস। এটা তো করতেই পারবে। আর সঙ্গে একটু সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, হারমিশিয়ান ম্যাট্রিক্স এর প্রপার্টি গুলো একটু দেখে চলো। কোনগুলো সিমেট্রিক, কোনগুলো স্কিউ সিমেট্রিক হয়। তাহলে এটা এক্সট্রা গেল। বাদবাকি সব একই। এখানে ঢুকে গেল ল্যাগ্রেঞ্জিয়ান, হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন মানে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এখান থেকে আশা করছি একটা কোয়েশ্চেন থাকবে। যা এবছরের ব্যাপার তাতে ক্ষেত্রে খুব সোজা কোয়েশ্চেন দেবে। কি রকম কোন একটা সিস্টেম বলবে তার ল্যাগ্রেঞ্জিয়ান বার করতে হতে পারে, হ্যামিল্টনিয়ান বার করতে হতে পারে। ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন মোশন এবং এখান থেকে যদি বেসিক কিছু থিওরি কোয়েশ্চেন থাকে যে ল্যাগ্রেঞ্জিয়ান কি, হ্যামিল্টনিয়ান কি, আরেকটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। এইখান থেকে কোয়েশ্চেন দেওয়ার সবথেকে চান্স বেশি থাকে। তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন মোশন আর হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। এটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। সাইক্লিক কোঅর্ডিনেট। ঠিক আছে? তো এইরকম যেগুলো পড়েছি এই সিম্পল জিনিস তাহলে এইটাকে একবার চোখ বুলালেই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ? খুব জটিল কোয়েশ্চেন এখান থেকে দেবে না। হয়ে যাবে। গ্র্যাভিটেশন সবই পড়েছি। গ্র্যাভিটেশন এর সঙ্গে শুধু এক্সট্রা গ্র্যাভিটেশন এর ক্ষেত্রে পড়বে সেটা হচ্ছে যে একটা স্ফিয়ার এর ক্ষেত্রে গ্র্যাভিটেশন কত হয়? একটা স্ফিয়ার এর ক্ষেত্রে এই ফর্মুলাটা কমসে কম একটু যদি দেখে যাও, কমসে কম এই ফর্মুলাটা একটু দেখে যাবে। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বিশেষ করে দেখছি তোমাদের লেভেলে এরকম কোশ্চেন থাকতে পারে। এটাই বেশি দেয়। কোশ্চেনটা ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো দিতে পারে। যে এখানে একটা কোনো বস্তু ছিল সেটাকে এই হাইট এ তোলা হলো। তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত বা কত ভেলোসিটি তে করবে। মানে এই যখন এই পৃথিবী এই উপরে যখন থাকে মেইন জিনিস এটা জানতে চাই। এই যখন এই উপরে থাকে, এই সারফেস এর উপরে থাকে তখন এর মধ্যে যে এনার্জি থাকে ২ টো থাকে। কাইনেটিক এনার্জিও থাকে আবার পোটেনশিয়াল এনার্জিও থাকে। আর যখন এইখানটায় যায় একটা হাইট এ এইচ উচ্চতায় যখন যায় এখানে শুধুমাত্র কিন্তু পোটেনশিয়াল এনার্জি থাকে। এই যে এনার্জি কনজারভেশন এইটাকে সঙ্গে এইটা সমান করে কিছু প্রবলেম। যদি বলে তোমাকে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি কত চেঞ্জ হয়, তাহলে ওই সেটা বার করবে। যদি বলে যে একটা বস্তুকে কত ভেলোসিটি তে ছুড়লে এত উঁচুতে যায়। এই যে কনজারভেশন ল টাকে কাজে লাগিয়ে সেটাকে গুরুত্ব দেবে। আর যেটা তোমাদের ক্ষেত্রে 9-10 এ দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। মানে ওরকম ধরনের 9-10 এ কোয়েশ্চেন দেয় আরকি। ওই যে পৃথিবীর আবর্তনের জন্য যেটা কমে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা এটা পড়লে কত হয়, ইকুয়েটরে কত হয়? এটা একটা। I ওমেগা সমান I2 ওমেগা 2 এই যে ফর্মুলা দিয়ে, হ্যাঁ? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল কিন্তু যা কোয়েশ্চেন এ সোজা তাতে হয়তো বেশিরভাগ চান্সের হচ্ছে কেপলারস এর 3rd ল দিয়ে দেওয়া। ঠিক আছে? অথবা কেভলারের 2nd ল টা কোথা থেকে এসেছে consequence যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ এর ক্ষেত্রে এইটা। ঠিক আছে? এর সঙ্গে আছে সেন্ট্রাল ফোর্স। এবার সেন্ট্রাল ফোর্স যদি কোয়েশ্চেন কঠিন হতো তাহলে সেন্ট্রাল ফোর্স এর ইকুয়েশন দিয়ে তোমাকে একটা ফোর্স বলে দিল। এই তোমাকে একটা ইকুয়েশন বলে দিল। আর এর সঙ্গে থিটার একটা সম্পর্ক দিয়ে বলে দিল। R সমান e টু দি পাওয়ার থিটা দিয়ে বলল এর ফোর্স অফ ল টা কিরকম হচ্ছে বার করো। তাহলে যে d2 u d থিটা স্কয়ার সেসব করে করতে হতো। কিন্তু যা অত দূরও হয়তো যাবে না। সেন্ট্রাল ফোর্স এর প্রপার্টি গুলো একটু জানবে। হ্যাঁ? আর সেন্ট্রাল ফোর্স এর আন্ডার এ কোন জিনিস কনজারভেটিভ এগুলোই এক্সট্রার পার্ট। এগুলো 9-10 এ ছিল না বলে এগুলো আমি বলছি। ঠিক আছে? এগুলো এক্সট্রার পার্ট। এইগুলো দেখো তাহলে গ্র্যাভিটেশন পর্যন্ত হয়ে গেল। এলাস্টিসিটির ক্ষেত্রে কোয়েশ্চেন তো সবই হয়। এখানে সোজা আছে বেন্ডিং আর ক্লাম্ব এট ওয়ান এন্ড বোথ এন্ড। এক্ষেত্রে একটা জিনিস হয়, টরশনাল কাপলটা একটু দেখতে পারো। টরশনাল অসিলেশন টা কত হয়। ঠিক আছে? I d2 থিটা বাই dt স্কয়ার সমান হচ্ছে c থিটা। তাহলে c বাই i ওমেগা স্কয়ার সমান t সমান 2 পাই রুট ওভার I বাই c। c এর মানটা কত? n পাই e টু দি পাওয়ার 8 ইটা l। এটা করলে তার সঙ্গে এই বেন্ডিং অফ বিমের এগুলো যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করে তবেই আসবে। কিন্তু স্ট্যান্ডার্ড করার চান্সই কম। সেক্ষেত্রে বেন্ডিং অফ বিমের ক্ষেত্রে এখানে একটা বস্তুকে ঝুলানো হচ্ছে ক্লাম্প এট ওয়ান এন্ড, বোথ এন্ড নয়। তাহলে এখানে যখন ঝুলানো হবে তখন এটা ভাইব্রেশন হবে এর যে ফ্রিকোয়েন্সি কত হয় ওমেগা এল কিউ বাই 3 ওয়াই এ কে এইটা কত হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট হলো ডিসপ্লেসমেন্ট এইটাকে আবার তুমি ফ্রিকোয়েন্সি কত বার করা যাবে সেটা এখান থেকে করা যাবে। এই ডাব্লু টাকে তুমি এফ লিখবে এফ ডি সমান ডি টু এক্স dt স্কয়ার করে এটা করিয়েছি আমি। এখানে ক্লাসে করিয়েছি এগুলো আছে। তাহলে এটা এক্সট্রা পার্ট।
সারফেস টেনশন, ভিসকোসিটি কোনো এক্সট্রা পার্ট কিছু নাই, একই কোয়েশ্চেন। তাহলে এই গেল মেকানিক্স, এই গেল মেকানিক্স। ঠিক আছে? বেশি জটিল যাওয়া দরকার নাই কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড দেখে। তোমার যদি হাতে সময় থাকে বা প্রিপারেশন যদি সেই লেভেলে তোমার হয়ে থাকে তাহলে তুমি করো। আরেকটা কোয়েশ্চেন এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেয়, সেটা হচ্ছে এটা তোমরা মনে রাখবে যে ইকুইলিব্রিয়াম এর ক্ষেত্রে তোমার একটা পোটেনশিয়াল দিল, পোটেনশিয়াল এটা বলে দিল। সেই পোটেনশিয়াল থেকে ফোর্স বার করলে, হ্যাঁ? পোটেনশিয়াল একটা হয়তো এক্স এর ফাংশন এ দিল। সেখান থেকে তুমি ফোর্সটা বার করলে মানে কি ডেরিভেটিভ করলে পেয়ে যাবে। সেখান থেকে এই এফ টাকে এম ওমেগা স্কয়ার আর করে এই ওমেগার মানটা বার করা। এটা একটা কোয়েশ্চেন থাকে। অনেক সময় এই এফ টা একটা বলে দিল। এফ একটা আর এর উপর নির্ভরশীল একটা বলে দিল। এগুলো সব কিন্তু আমি কোথায় বলছি গ্র্যাভিটেশন বা রোটেশনাল মোশন এর ক্ষেত্রে। তার মানে এগুলো সব আবর্তন গতিবিজ্ঞানের অংশ। তাহলে এফ টা বলে দিল এফ ইস আ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার n বা আ আট উপরে আর টু দি পাওয়ার n বা 1/r টু দি পাওয়ার n কিছু একটা বলল। দিয়ে এখান থেকে বলল যে এর টাইম পিরিয়ডটা কত? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তাহলে এইটা যেহেতু আবর্তন গতিবিজ্ঞান তাহলে তুমি এইটা তুমি m ওমেগা স্কয়ার r লিখতে পারবে। তাহলে ওমেগার মধ্যে ঢুকাচ্ছে 2 পাই/T তাহলে এখানে বসালে এই T এর সঙ্গে r এর একটা রিলেশন পাবে। সেই প্রবলেমটা কিন্তু খুব দেয়। যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করে। যদি আমি যেমন ভাবছি সেরকম যদি করে। আশা কম। বারবার বলছি আশা কিন্তু কম। কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাও। সোজা হলে তো ভালো কথা। প্রিপারেশন লেভেল নামতে, নামতে গিয়ে 9-10 এর লেভেল অনেক নিচে নেমে গিয়েছে। পিজিটির লেভেল এখন গিয়ে 9-10 লেভেলে ঠেকবে। যা কোয়েশ্চেন মনে হচ্ছে। কিন্তু তোমরা প্রিপারেশন করে যাও। সোজা হলে তো ভালো কথা। হ্যাঁ? যদি ইন কেস একটু গন্ডগোল করে তাহলে সেক্ষেত্রে তোমরা বেরিয়ে যেতে পারবে। তাহলে এই গেল মেকানিক্স। আশা করি বোঝাতে পারলাম। এরপরে হিটের ক্ষেত্রে হিট কিন্তু একই আছে। 9, 10, 11, 12 একই আছে। কোনটা এক্সট্রা আছে? একটা আছে এইখানে এই যে ক্রিটিক্যাল ফেনোমেনন বা ক্রিটিক্যাল কনস্ট্যান্ট যেগুলো, সেগুলো একটু দেখবে। গুরুত্ব দেবে রেডিয়েশন এ। আমি দেখো 9-10 এ অনেকে স্যার রেডিয়েশনটা আছে, স্যার রেডিয়েশনটা আছে। যেদিন থেকে পড়াতে আরম্ভ করেছি একই কোয়েশ্চেন। রেডিয়েশন তো স্যার আমাদের লেখা নাই, কেন পড়াচ্ছেন? রেডিয়েশন তো আমাদের লেখা নাই। পড়েছে কি? স্টিফেন্স ল থেকে কোয়েশ্চেন দিয়েছে কি দেয়নি? তাহলে সবকিছু লেখা থাকে না। আমার কাছে এসছো নিশ্চয়ই আমার একটা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য। সবকিছু তোমরা বোঝো না, সবকিছু বোঝো না। অনেক কিছু লেখা থাকে না। ঠিক আছে? আর ডাইমেনশন থেকে এখানে কোয়েশ্চেন আসতে পারে। ডাইমেনশন জানি ডাইমেনশন এর কোয়েশ্চেন তোমরা পারবে। হ্যাঁ? যত কঠিনই কোয়েশ্চেন দেখ তোমরা পারবে শুধু ডাইমেনশনটা আমি আলাদা করে বললাম। এক্ষেত্রে রেডিয়েশনটাকে গুরুত্ব দেবে। যদিও স্টিফেন্স ল থেকে কোয়েশ্চেন দিয়েছে হয়তো 11-12 এ নাও দিতে পারে। কিন্তু আমি বলছি রেডিয়েশনটাকে গুরুত্ব দেবে। বিশেষ করে ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল এবং এই ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল প্ল্যাংক ল থেকে কি কন্ডিশন এ আসে এটাকে সবথেকে গুরুত্ব দেবে। নিউটনস ল অফ কুলিং থেকে যদি কোয়েশ্চেন দেয় অ্যাকচুয়ালি অঙ্কগুলো সোজা হয় কিন্তু একটু বড় হয়ে যায়। ১ নম্বরের ভ্যালুর তুলনায় একটু বড় হয়ে যায় কিন্তু দিতে পারে। রেডিয়েশন যেহেতু পড়া সোজা একটু গুরুত্ব দেবে। এখানে এইটাই এক্সট্রা একটু তোমাদেরকে মাথা ঘামাতে হবে। আর ক্রিটিক্যাল ফেনোমেনন ভান ডের ওয়ালস এর ইকুয়েশন তো জানো ভিসি, পিসি, টিসি ওইখান থেকে বয়েল টেম্পারেচার টা একটু দেখবে। ঠিক আছে? বয়েল টেম্পারেচার টা একটু দেখে রাখবে। বেশি চান্স হচ্ছে এই যে এনট্রপি আর হচ্ছে এই যে জুল থমসন ইফেক্ট মানে লো টেম্পারেচার ফিজিক্স এখানে। জানি না কেন আগের বছরও দিয়েছে, এবছরও আমার মনে হচ্ছে জুল থমসন ইফেক্ট টা থেকে কোয়েশ্চেন দেওয়ার চান্স বেশি। বাদবাকি এই কাইনেটিক থিওরি এগুলো তো সব 9-10 এও পড়েছি। এই স্পেসিফিক হিট এর এই যে গামা, ডিগ্রিস অফ ফ্রিডম এগুলো তো আর বলছি না। ইকুইপার্টিশন এগুলো তো সব 9-10 এ পড়েছো। এগুলো আমি ডিটেইলস বলছি না। শুধুমাত্র 11-12 এর জোর দিয়ে একটা বলছি। ওগুলো তো তোমরা জানো ধরেই আমি আগাচ্ছি। ওগুলো তোমরা পড়ে এসছো। এই যে সেকেন্ড ল, ফার্স্ট ল গুরুত্ব কোনগুলো বেশি দেবে? এনট্রপির ক্ষেত্রে দেবে। আচ্ছা এই গামা যখন করবে, এই যে গামা যখন বার করবে তখন 1 প্লাস 2 বাই এটা একটু গামা ফর মিক্সচার গ্যাস সেইটা একটু দেখে রেখো যে দুটো মোল বলল N1 মোল যার আ হচ্ছে তোমার ও মানে গামা 1 মানে দুটো গ্যাসের অণু। গামা 1 তো বুঝতে পারছো কি বলতে চাইছি। আরেকটা হচ্ছে N2 তার গামা 2 এবার দুটো মিক্স করালো। মিক্সচার এর ক্ষেত্রে গামার মান কত? তো সেক্ষেত্রে ফর্মুলাটা N1 প্লাস N2 বাই এটা করলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। N1 প্লাস N2 বাই গামা মিক্সচার মাইনাস 1 সমান হচ্ছে N1 বাই গামা মাইনাস 1 প্লাস N2 বাই গামা 2 মাইনাস 1 এটা গামা 1 মাইনাস 1 এটা গামা 2 মাইনাস
এই ফর্মুলাটা করলে এবার তোমাকে বলল যে একটা ১ মোলের তোমার মনোএটমিক গ্যাসের সঙ্গে ২ মোলের ডাইঅটমিক গ্যাসের মিক্সচার করা হলো। ওই মিক্সচারের এই যে গামার মানটা কত? তাহলে সেক্ষেত্রে ১ মোল আর ২ মোল তো বলেই দিয়েছে। তাহলে গামা 1 ১ মোলের ক্ষেত্রে কত হবে সেটা পেয়ে যাবে। ডিগ্রিস অফ ফ্রিডম থেকে পেয়ে যাবে 1 + 2/8। যদিও বলছি এগুলা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হলে তবে আসবে। তার কিন্তু আগে আসবে না। স্ট্যান্ডার্ড হলে আমি স্ট্যান্ডার্ড ধরেই আগাচ্ছি। সোজা হলে তো তোমরা নিজেরাই বাগ একদম। তাহলে এই জায়গাটা একটু গুরুত্ব দেবে গামার ক্ষেত্রে মিক্সচার গ্যাসের ক্ষেত্রে। হ্যাঁ? তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে তুমি N1, N2 আর গামা 1, গামা 2 টা ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে তোমরা দুটো গ্যাসের ক্ষেত্রে তোমাকে বলে দেবে ডায়াটমিক আর হচ্ছে মোনোএটমিক এটা বলবে। ডায়াটমিক এর ক্ষেত্রে আর কত হয় এগুলো তো তোমরা জানো। সিপি কত হয়, সিপি কত হয় সেগুলো তো জানো। ট্রাইঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে কিন্তু গামার মানটা ভেরিয়েবল হয়। সে জানো একটা লিনিয়ারলি অ্যারেঞ্জ হয়, আ একটা ট্রায়াঙ্গেল এর ভার্টেক্স এ থাকে। তাহলে ভেরিয়েবল এটা দিতে পারে। ওটা দিয়েছেও অনেক বছর। হ্যাঁ? এই জিনিসগুলো 9-10 এ পড়েছো আমি আর ডিটেইল যাচ্ছি না। এইগুলোকে একটু বেশি দেবে। জুল থমসন ইফেক্টটাকে একটু বেশি দেবে। জুল থমসন কোএফিসিয়েন্ট এর যে মান, সেটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে কত হয়? আর ভ্যান ডের ওয়ালস গ্যাসের ক্ষেত্রে তার একটা মান থাকে। সেই মানটা থেকেই টেম্পারেচার অফ ইনভার্সন টা পাওয়া যায়। এটা রিয়াল গ্যাসের ক্ষেত্রে এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভ্যালু 0 থাকে। সোজা কোয়েশ্চেন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 0 কিন্তু রিয়াল গ্যাস বলতে গেলে তো সব গ্যাসই রিয়াল গ্যাস। কিন্তু রিয়াল গ্যাস তো আবার যে সবসময় অনেক সূত্র মেনে চলে। তার মধ্যে সবথেকে ১ম সূত্র কারেকশন করে আমরা জানি ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন এর সূত্র। তাই জন্য ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন সূত্রকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। এই ভ্যান ডের ওয়ালস এর ক্ষেত্রে এই জুল থমসন কোএফিসিয়েন্ট এর মানটা কত হবে এইটা একটু দেখবে। ওইখানে দেখবে টেম্পারেচার অফ ইনভার্সন ক্ষেত্রে একটা আসছে ব্যাপার। ঠিক আছে? যখন মিউ এর মান পজিটিভ হবে, তখন এটা কুলিং হবে। যখন নেগেটিভ হবে তখন হট হবে। ঠিক আছে? যখন 0 হবে জুল থমসন ইফেক্ট দেখাবে না। এই ব্যাপারগুলো আমি ক্লাসে পড়িয়েছি, নোটও দিয়েছি। যে নোটটা দিয়েছি তোমাদের শুধুমাত্র জুল থমসন ইফেক্ট এর জন্য সেটা এনাফ, সেটা এনাফ। তাহলে এগুলো আমি এক্সট্রা পার্টের কথা বলছি। এগুলোকে তোমরা এক্সট্রা পার্টের জন্যই আজকে ক্লাসটা করানো। সাউন্ডের ক্ষেত্রে, সাউন্ডের ক্ষেত্রে তোমার সিম্পল হারমোনিক মোশন এর কাইনেটিক এনার্জি ও সব তো পড়েছি। এবার এর ক্ষেত্রে আমি আবারও বলছি এই সিম্পল হারমোনিক মোশন এর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ইদানিং সব জায়গায় বেশি দিচ্ছে। সেটা হচ্ছে যে একটা পার্টিকেল যখন সিম্পল হারমোনিক মোশন করবে তখন তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিও সিম্পল হারমোনিক মোশন করবে। তাহলে সেটা জানতে গেলে আমাকে 1/2 mv স্কয়ার মানে x ডট স্কয়ার করতে হবে। সেখানে করতে গিয়ে আমি দেখব এখানে একটা cos 2 থিটা ফাংশন আসছে। তার মানে এখানে যেটা ওমেগা আছে সেখানে ওটা 2 ওমেগা হয়ে যাবে। তার মানে যেটা পার্টিকেলটা ফ্রিকোয়েন্সি f আছে তার কাইনেটিক এনার্জির ফ্রিকোয়েন্সি 2f হবে। তার পোটেনশিয়াল এনার্জির ফাংশনও 2f হবে। মানে x স্কয়ার, x ডট স্কয়ার করা মানেই হচ্ছে sin স্কয়ার, cos স্কয়ার এই টার্ম গুলো আসবে। এই টার্ম গুলো আসার জন্য cos 2 থিটা ফ্যাক্টর আসবে। cos 2 থিটা আসার জন্য 2 ওমেগা আসবে। তাহলে যে পার্টিকেলটা তার সিম্পল হারমোনিক মোশন করছিল ফ্রিকোয়েন্সি f তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিও সিম্পল হারমোনিক মোশন করছে তার ফ্রিকোয়েন্সি ডবল 2f। এইটা একটু মাথায় রাখবে। তাহলে এই মুখস্থর মতন করে তাহলে আর অঙ্কটা করা দরকার নেই। ঠিক আছে? এইটা দেবে। এবার তো খুব সোজা কোয়েশ্চেন হলে তো ওই তো দিয়ে দেবে সোজা কোয়েশ্চেন তো দেখছো যা অবস্থা। ফোর্স ভাইব্রেশন, কাপল ভাইব্রেশন থেকে খুব একটা কোয়েশ্চেন কোনদিনই আমি দেখিনি। হ্যাঁ? ফোর্স ভাইব্রেশন বা ড্যাম্পড ভাইব্রেশন থেকে কোয়েশ্চেন দেখিনি। তোমাদেরকে পড়িয়েছি। এক্সট্রা পার্ট, হ্যাঁ? একবার দেখতে পারো। হ্যাঁ? গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি খুব ভালো করে দেখবে। গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির সঙ্গে যে রিলেশন সেটা খুব ভালো করে দেখবে। ওই সংক্রান্ত কিছু কোয়েশ্চেনও দেখবে। ওই পেজেই দেয়া আছে যে আমাদের গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি যেখানে পড়িয়েছে সেখানে। অথবা তোমাকে দুটো ওয়েভ দিয়ে দিল, দিয়ে ওয়েভ দুটোর দিয়ে দিল sin ওমেগা 1 t দিয়ে বলল এদের গ্রুপ ভেলোসিটি বার করো। তাহলে d ওমেগা বাই dk তাহলে এখান থেকে তোমার ওমেগা 1 মাইনাস ওমেগা 2 আর k1 মাইনাস k2 করে বার করতে হবে। করানো আছে। এগুলো সব একই জিনিস। এক্সট্রা পার্ট এখানে হচ্ছে আরেকটা। আরেকটা জায়গায় গুরুত্ব দেবে সেটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। এই স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশন 2a cos kx sin ওমেগা t এই একটা আকারে দিয়ে দেবে, দিয়ে বলবে দুটো অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব কত? তাহলে এখান থেকে কম্পেয়ার করে তুমি ল্যামডাটা পাবে। সেই ল্যামডাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। অথবা এই যে ওয়েভটা আছে
সে ওয়েভটার ভেলোসিটি কত? ভেলোসিটি ওমেগা বাই কে। তাহলে এখানে কম্পেয়ার করলে ওমেগা পাবে, এখানে কে পাবে, ওমেগা বাই কে করলে পাবে। তার মানে এই স্টেশনারি ওয়েভের ইকুয়েশন দিয়ে সেখান থেকে করসপন্ডিং অন্যান্য রাশিগুলো জানতে বলতে পারে। ঠিক আছে? তাহলে এটা একটু ভালো, এইটার চান্স বেশি আছে দেওয়ার। কিন্তু আবার সেই একই কথা বলছি, কোয়েশ্চেনের লেভেল যদি ভালো কোয়েশ্চেন হয় তাহলে এগুলো দেবে। যদি আরো নিচে যায় তাহলে গেল। ডবলার ইফেক্ট তো পড়িয়েছি আমি, কিন্তু ডবলার ইফেক্ট অনেক বড় জিনিস। শুধুমাত্র তোমরা ফর্মুলা গুলো একটু দেখেছো। ঠিক আছে? ডবলার ইফেক্ট এর ফর্মুলা গুলো দেখেছো। যখন সোর্স স্থির, কখন আ যে লিসেনার স্থির, এই ব্যাপারগুলো ডবলার ইফেক্ট কোয়েশ্চেন খুব কম ডবলার ইফেক্ট থেকে এসছে। যেহেতু এগুলো বড় হয়, কোয়েশ্চেনের সাইজ বড় হয়ে যায়, সেইজন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিতে চায় না। সেইজন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এর ক্ষেত্রে এই ডপলার ইফেক্ট কে এভয়েড করে। কেন, একটু কোয়েশ্চেনের সাইজ যা ২-৪ নাম্বারের হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সট্রা পার্ট। ডপলার ইফেক্ট টা টোটালি হচ্ছে 11-12 এর জন্য এক্সট্রা পার্ট। আমি পড়িয়েও দিয়েছি। হ্যাঁ? এখন যদি সময় থাকে দেখবেন, না থাকলে সাজেশন মতন করতে পারেন। এবার এই যে রে অপটিক্স আছে, তার জিওমেট্রিক্যাল অপটিক্স এর কথা আমি কিছু বলছি না। কেন, ওইটা 9-10 লেভেলের মতনই একই রকমের আছে, একই জিনিস আছে। ফিজিক্যাল অপটিক্স এর ক্ষেত্রে ৩ টে পার্ট: ইন্টারফেরেন্স, ডিফ্রাকশন আর পোলারাইজেশন। ইন্টারফেরেন্স তো আমি একদম 9-10 এ যা পড়েছি 11-12 এ একই জিনিস। থাকলো ডিফ্রাকশন আর পোলারাইজেশন। আমি পোলারাইজেশন এর কথা আগে বলি। এইখান থেকে কোয়েশ্চেন এবছর আসার চান্স আছে। ঠিক আছে? খুব যদি না, মানে সময় না পাও, একটা কোয়েশ্চেন অংশগ্রহণ দেখে যাবে। এই যে কোয়ার্টার ওয়েভ প্লেটের ক্ষেত্রে যে থিকনেস হয়, সেই থিকনেসটা বার করতে হবে। ঠিক আছে? মিউ ই মাইনাস মিউ 0 টি সমান হচ্ছে ল্যামডা বাই, এইখানে এই টি টা বার করতে হবে। একটা কি হয়? অর্ডিনারি রে, আরেকটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে। এই ক্ষেত্রে এই জায়গাটায় বেশি কোয়েশ্চেন দেয়, এই জায়গাটা থেকে। এই কোয়ার্টার ওয়েভ প্লেট বা বাংলাতে যাকে বলে সিকি তরঙ্গ। সিকি মানে 1/4, আমরা যেটা সিকি বলি। হ্যাঁ? তার মানে 1/4, সেইজন্য এখানে ল্যামডা 1/4 আছে। আর এই সিকি তরঙ্গর ক্ষেত্রে যখন হবে, তখন যে পোলারাইজ রে টা হবে, তার হচ্ছে ফেজ ডিফারেন্স, মানে সেই যে পোলারাইজড ওয়েভটা যেটা হবে সেটা কি রকম হবে? সেই পোলারাইজ ওয়েভটা যদি হয় তাহলে এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে আমার দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, মানে ল্যামডা বাই 4। তাহলে এখান থেকে ল্যামডা, ল্যামডা কেটে গেল। তার মানে হচ্ছে পাই বাই 2। তাহলে দুটো ওয়েভের মধ্যে যে ওয়েভটা আসছে তার দশা পার্থক্য হয়ে যাচ্ছে পাই বাই 2। এই পাই বাই 2 যখন হবে, তখন যে রে টা বেরোবে, সেই রে টা তোমার হয়ে যাবে, যদি তাদের অ্যামপ্লিটিউড সমান হয় তাহলে সার্কেল হবে। আর যদি অ্যামপ্লিটিউড সমান না হয় তাহলে তোমার হয়ে যাবে প্যারাবোলিক। ঠিক আছে? প্যারাবোলিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে, যদি এইটা পাই হয়ে যায়, তাহলে সেই যে রে টা বেরোবে, মানে পোলারাইজড রে টা যেটা হবে, সেই পোলারাইজড রে টা হচ্ছে প্লেন পোলারাইজড আরকি। হ্যাঁ? এই গোটা কয়েক জিনিস পোলারাইজেশন থেকে দেখবে। ফ্রেসনেল ডিফ্রাকশন থেকে এখানে শুধুই বলা আছে ডিফ্রাকশন এর মধ্যে ফ্রেসনেল ডিফ্রাকশন আর ফ্রনহফার ও হয়, তোমরা জানো। সেক্ষেত্রে রিজলভিং পাওয়ার যে ফর্মুলা, আর এই যে ফর্মুলা আছে ডবল স্লিট এর ক্ষেত্রে a প্লাস b sin থিটা সমান n ল্যামডা, আর a sin থিটা সমান n ল্যামডা। যদি তোমরা করে থাকো একবার দেখবে। আমি চেষ্টা করব, আমি তোমাদেরকে একদম কথা দিতে পারছি না। এরকম তখন বলছি, দিয়ে উঠতে পারছি না। যদি কিছু কোয়েশ্চেন পাই এই পোলারাইজেশন থেকে আর ফ্রেসনেল মানে ডিফ্রাকশন থেকে, এই দুটো জায়গা থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু হয়তো যা ব্যাপার-স্যাপার, তাতে হয়তো এগুলো থেকে কোয়েশ্চেন এভয়েড ও করে দিতে পারে। হুম? কোয়েশ্চেন এভয়েড করতে পারে। কিন্তু আমি কোন রিস্ক নিচ্ছি না। আমি চাই তোমরা সকলেই 11-12 এ সাকসেস পাও। সোজা কোয়েশ্চেন এলে প্লাস পয়েন্ট or নেগেটিভ পয়েন্ট ও বটে। তাতে কম্পিটিশন বোঝা যায় না। সেক্ষেত্রে এই জায়গাগুলো গুরুত্ব দেবে। এই জায়গাগুলো গুরুত্ব দেবে। হ্যাঁ? এরপরে চলে যাচ্ছি আমি ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে। ম্যাগনেটিজম 9-10 যা পড়েছ যথেষ্ট। ইলেক্ট্রোস্ট্যাটিক্স 9-10 যা পড়েছ যথেষ্ট। কিচ্ছু এক্সট্রা দরকার নেই। কারেন্ট ইলেকট্রিসিটি যথেষ্ট। আপ টু ট্রানজিস্টর, ট্রানজিস্টর, সরি ট্রানজিস্টর কেন বলছি আমি। ওই যে তোমাদেরকে লাস্টে যেটা পড়ালাম আমি, ট্রান্সফরমার, ট্রান্সফরমার,
কারশফস ল, সিবেক এফেক্ট, পেল্টিয়ার এফেক্ট। সিবেক এফেক্ট থেকে যে ফর্মুলা ওখান থেকে ওইটা। আর এইখানকার এইটা আমি এখনো করে উঠতে পারিনি। এইটা হচ্ছে এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট। এই এসি কারেন্টের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে আরএমএস ভ্যালু দিয়ে কোয়েশ্চেন দেওয়ার চান্স বেশি। সব বুঝিয়েছিলাম। ওইটা তো আছেই 9-10 এ আশা করি তোমাদের অসুবিধা হবে না। কোন একটা আরএমএস একটা ইকুয়েশন দিল যেগুলো আরএমএস ভ্যালু। এটা তো অসুবিধা হবে না। তার সঙ্গে এসি সার্কিটের ক্ষেত্রে এই এলআর, সিআর আর এলসিআর এর ক্ষেত্রে এবং ডিসি সার্কিটের ক্ষেত্রেও কারেন্ট কিরকমভাবে ওঠে, কিভাবে কমে তার যে ইকুয়েশন একটু দেখেছো। ঠিক আছে? আর এলআর সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করছে কিনা বা সিআর সার্কিটের ক্ষেত্রে চার্জ ল্যাগ করছে কিনা এই ফ্যাক্টর গুলো যেমন ধরেন কোয়ালিটি ফ্যাক্টর, যে কিউ ফ্যাক্টর এটা কিন্তু 9-10 এর সিলেবাসে নেয়। কিন্তু দিয়ে দিয়েছে। সোজা জিনিস দিয়েছে অসুবিধা নাই সেইজন্যে। সোজা জিনিস দিয়েছে। উচ্চ মাধ্যমিকে বইই আছে। সেজন্য হয়তো দিয়েছে। কিন্তু সিলেবাসে নাই। 9-10 এর সিলেবাসে কিন্তু ওটা নাই। হ্যাঁ? কিন্তু দিয়েছে। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে অসুবিধা হওয়ার তোমাদের কথা কিছু নয়। যেগুলো পড়িয়েছি ওই দেখবে ট্রান্সফরমার থেকে কোয়েশ্চেন দেওয়ার চান্স থাকবে একটা। বেশি গুরুত্ব দেবো হ্যাঁ, তোমাদের যেটা বলা হয় ভুলে গেছিলাম। বেশি গুরুত্ব দেবে যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আসে সেক্ষেত্রে বায়োট-সাভার্ট ল এর যে অ্যাপ্লিকেশন গুলো আছে সোজা। এই একটা আমাদের বেলায় দিয়েছিল ১২ সালে এটা দিয়েছিল। ঠিক আছে? তোমার পলিগনের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, নাও দিতে পারে। সার্কেল কয়েলের ক্ষেত্রে বা তোমাকে একটা চিত্র দিয়ে দিয়েছে। ধরো এরকম ধরনের চিত্র দিয়ে দিয়েছে, এরকম ধরনের দিয়েছে। দিয়ে বলেছে যে এই কেন্দ্রে কত এখানে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, কত ম্যাগনেটিক ফিল্ড। তার একটা পিডিএফ তোমাদেরকে দিয়েছি দেখবে। যে কটা দিয়েছি প্রতি ১০ টা কোয়েশ্চেন কভার হয়ে কিছু যদি সময় না পাও ওই ১০ টা দেখেছো। এই বায়োট-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন থেকে কোয়েশ্চেন দেওয়ার চান্স কিন্তু খুব বেশি। যদি কোয়েশ্চেন আমার মনের মতন হয়, স্ট্যান্ডার্ড হয়। আমার মনের মতন মিন এরকম হওয়া উচিত আরকি একটা কম্পিটিশন পরীক্ষায় আমি সে কথা বলছি। সোজা কথা না। তাহলে বায়োট-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশনটা দিও। ও তো ডেফিনিশন কিছু পড়বে না। এখানে এই যে থার্মোইলেকট্রিক এতে সিবেক, তড়িৎচালক বল তো বলেছি ওখান থেকে কোয়েশ্চেন দেয়া 9-10 এ বলেছিলাম দেয়নি তোমাদের এখানে। তাহলে এখানেও তোমাদেরকে খুব একটা এক্সট্রা কিছু পড়তে হচ্ছে না। শুধু এলআর-সিআর সার্কিট আর বায়োট-সাভার্ট ল টা অ্যাপ্লিকেশন। কেন এক্সট্রা পড়তে হচ্ছে না? কেন এক্সট্রা পড়ার জায়গায় এবার ঢুকছি। সেটা হচ্ছে এইখানে। তোমাদের যদি এখন অনার্স লেভেলের জিনিস দেখো তাহলে উপরে খুব কম পার্সেন্ট অনার্স লেভেলে হলো ওই ক্লাসিক্যাল মেকানিক্স আর কয়েকটা জিনিস। কিন্তু এবার যদি বলো অনার্স লেভেলের জিনিস তাহলে এখানে চলে আসছে টোটালি অনার্স লেভেল জিনিস। এই টোটালি জিনিস। তার মধ্যে এই যে এক্স-রে, পাওলি, ফটোইলেকট্রিক এগুলো 9-10 এ চলে গেল। ঠিক আছে? ঢুকলো এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স যেখান থেকে শ্রোডিঞ্জার ইকুয়েশন আরম্ভ হলো। শ্রোডিঞ্জার ইকুয়েশন যেখান থেকে আরম্ভ হলো, আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আমি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে ধরেই বলছি। এবারে আমি এত কিছু বলার পর যদি কোয়েশ্চেন একদম জলপাতি হয়, তাহলে স্যার আপনি তো এত বললেন কিছুই হলো না। আমার কিছু করার নেই। ঠিক আছে? আমি ধরছি যে একটা কম্পিটিশন স্ট্যান্ডার্ড যেমন হয় সেই লেভেলে তোমাদের যাতে হয়। এবার সোজা করলে সেটা কথা। সোজাই তো করবে। এবার এইখান থেকে তোমরা এক্সপেকটেশন ভ্যালু সবথেকে জোর দেবে প্রবাবিলিটি, কারেন্ট ডেনসিটি সবথেকে জোর দেবে। I cos by 2m psi ওয়ান ডাইমেনশনালি করবে। ঠিক আছে? ওয়ান ডাইমেনশনালি করবে। ওয়ান ডাইমেনশনালি বেশি চান্স বেশি। হ্যাঁ? হয়তো 3 ডাইমেনশনাল দেবে না। এই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি একটা হতে হলে তোমাকে সিম্পল একটা ইকুয়েশন দিয়ে দেবে। এরকম বা Ix এরকম ধরনের একটা ইকুয়েশন দেবে। একটা ওয়ান ডাইমেনশনাল তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটিটা 1 খুব চান্স বেশি। হলো এক্সপেকটেশন ভ্যালু। কারো একটা এক্সপেকটেশন ভ্যালু। হলো এরপরে এরকম লেভেলের পড়িয়েছি বুঝতেই পারছো। এই সোজা জিনিসগুলোই দেখবে বেশি বড় জটিল যায়। আমি তো তোকে তো যা পিডিএফ দিয়েছি তো একবারে আ নেট সেটের মতন কোয়েশ্চেন হয়ে যাবে। কিন্তু অত দরকার নাই কোয়েশ্চেন এই সোজাগুলো দেখবে এই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিটাকে সবথেকে বেশি দেখবে। গোটা ১০ এক হয় সেই ১০ টা মুখস্থ করে বললে মুখস্থ নয়। যেমন এই ওয়েভ ফাংশন গোটা ৫-৬ টার মধ্যে ঘোরাফেরা করে। তোমরা সব মাস্টার ডিগ্রি করেছো, অনার্স করেছো জানো সেগুলোর মধ্যেই দেয়। এর অ্যাপ্লিকেশন ৩ টি জায়গায় আছে। একটা হচ্ছে পোটেনশিয়াল ইন a বক্স, একটা হচ্ছে হারমোনিক অসিলেটর, একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম একটু জটিল হয়ে গেল। পোটেনশিয়াল এই যে পার্টিকেল ইন a বক্স এখান থেকে এনার্জি আর ওয়েভ ফাংশন এই দুটো এর ক্ষেত্রেও তাই। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে চান্সটা আমার মনে হচ্ছে ইদানিং বেশি। হারমোনিক অসিলেশন এর ক্ষেত্রে এনার্জিটা কত বার করতে দেওয়া। ঠিক আছে?
E সমান n প্লাস 1/2 H ক্রস ওমেগা এইখান থেকে কিন্তু দেওয়ার চান্সটা বেশি। এরকম একটা বলে দেবে। দিয়ে বলে 0 পয়েন্ট এনার্জি মানে E 0 এই যেমন 0 একটা 0 তে থাকে গ্রাউন্ড একটা এনার্জি থাকে হাফ H ক্রস ওমেগা থাকে। এইটা দিয়ে কোয়েশ্চেন বেশি। এবার হয়তো তোমাকে একটা বলল সিম্পল আ পেন্ডুলাম তার ক্ষেত্রে এই যে 0 পয়েন্ট এনার্জিটা বার করো। তাহলে এখান থেকে তুমি T বার করলে মানে ওমেগা পেয়ে গেলে বা এখানে 2π/T লিখলে T এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে L আর G বলা আছে। এরকম ধরনের কোয়েশ্চেন দেবে, কঠিন দেবে না। কিন্তু সবথেকে বেশি কারেন্ট ডেনসিটি, এক্সপেকটেশন ভ্যালু, কম্যুটেশন রিলেশন হ্যাঁ, এগুলো জোর দেবে। কম্যুটেশন রিলেশন সোজা, সোজা কিছু কম্যুটেশন রিলেশন ব্র্যাকেট দিয়ে দিল হয়তো IX, PX দিল। হ্যাঁ? এটা দিল। এরকম ধরনের কম্যুটেশন রিলেশন কিছু দেবে। তাহলে এইটা গেল। মলিকুলার স্পেকট্রোস্কোপি নিয়ে তোমরা বারবার বলছো কিন্তু আমি এটাই তোমাদের কাছে আমার হয়তো হয়ে ওঠেনি এই মলিকুলার স্পেকট্রোস্কোপিটাই হয়ে ওঠেনি। তাহলে এখানেও এখন যা টাইম আছে কোয়েশ্চেন দেওয়া ছাড়া উপায় নাই। আমি আবারও বলছি চেষ্টা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা পড়বো আমি জানি না। মলিকুলার স্পেকট্রোস্কোপিটা এইটাকে একটু আমি কি বলব এটা তো পড়ানোই হয়নি। এইটাকে একটু দেখছি বিশেষ করে আ তোমার এখান থেকে ল্যান্ড জি ফ্যাক্টর আর হচ্ছে স্পেকট্রোস্কোপিক নোটেশনটা একটু দেখো। যদি আমি নাও করে উঠতে পারি স্পেকট্রোস্কোপিক নোটেশনটা একবার দেখবে। সেখান থেকে জে এর ভ্যালু কত হয়, এস কত হয়, এস তো হাফ হবে। জে এর ভ্যালু কত হয়, কোন কক্ষ আছে, এন তারপরে তোমার এল, হ্যাঁ? এস এই ব্যাপারগুলো আমি যদি সময় থাকে আমি একটু চেষ্টা করব কোনো একটা দিনে। তাও আমার উপর ভরসা না করে তোমরা একটু দেখে নিও। ক্রিস্টাল স্ট্রাকচার এটা তো পুরো একদমই আলাদা জিনিস। এইখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। যা দিয়েছি এখান থেকে দিলে কি দেবে? এখান থেকে দিলে তোমার প্যাকিং ফ্র্যাকশন দিতে পারে। ঠিক আছে? নেকবারুট যে সংখ্যা যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার আরকি। সেইটা তা দিয়ে কিছু কোয়েশ্চেন আমি গোটা ৫০-৫৫ দিয়েছি। আশা করি তোমরা অনেকদিন আগেই দিয়েছি ১ মাস আগে প্র্যাকটিস করেছ। এখান থেকে আবার যা কোয়েশ্চেন এর স্ট্যান্ডার্ড হয়তো এটাকে এভয়েডই করে দিতে পারে। যা কোয়েশ্চেন এখান থেকে হয়তো এভয়েডই করে চলে যেতে পারে। বিশ্বাস নেই। রিলেটিভিটি থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসবেই। 100% গ্যারান্টি এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে এবং এটা খুব সোজা জিনিস। কেউ যেন এই কোয়েশ্চেনটা এই যা বলো না। কি, কি পড়িয়েছি? লেন্থ কন্ট্রাকশন বিশেষ করে রো সমান রো 0 √1 - v²/c² এটা বেশি দিয়ে দেয়। ডেনসিটি চেঞ্জ, ভর আর একই ফর্মুলাতে যায়। লেন্থ কন্ট্রাকশন, টাইম ডায়ালাইসিস আর ২-৪ টে ফর্মুলা আছে m সমান m0/√1 v²। এখান থেকে কিন্তু খুব চান্স বেশি কোয়েশ্চেন আসার। একটা কোয়েশ্চেন এখান থেকে থাকবেই। ঠিক আছে? এটাই মুখ রক্ষা করবে যে না আমরা তো অনার্স পিজি লেভেলে একটা দিয়েছি। এটা 9-10 সিলেবাসে একদমই নেই। সুতরাং এটাকে খুব গুরুত্ব দিয়ে করবে সোজা জিনিস পারবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এ আমি বলেছি কঠিন কোয়েশ্চেন হলে একই দেয়। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। ফার্মি ডিরাকের ক্ষেত্রে আর বোস আইনস্টাইনের ক্ষেত্রে আমি বলে দিয়েছি। সেই কটা ৩ টে লাইনের পড়া একটু দেখবে। আর বোস আইনস কনডেনসেশন। এখানে একটা জিনিস এক্সট্রা হয় যেটা ফার্মি ডিরাক মেনে চলে সেটা হচ্ছে ইলেকট্রন গ্যাস এর অনেক কোয়েশ্চেন হয়। ওখান থেকে কোয়েশ্চেন ফার্মি ডিরাক্সের আ ফাংশন তারপর থেকে ইএফ বার করা, তার উপরে গেলে কি হবে, নিচে গেলে কি হবে? এই যে একটা ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রন গ্যাস বলা হয়, কম্পেয়ার করা হয়। এই ইলেকট্রন গুলো ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলে। এই ফার্মি-ডিরাকস আর বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স কোন পার্টিকেল গুলো মেনে চলে, এটা মনে রাখা। তার সঙ্গে শুধু হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। যে তোমাকে বলল ৪ টে পার্টিকেল ২ টো কম্পার্টমেন্টে এত অনুপাতে ভাগ হবে। সেই পারমুটেশন কম্বিনেশন এর মতন ফর্মুলা আছে করিয়েছি। শুধুমাত্র এই ফর্মুলা গুলো দেখে যাবে। যেন ভুল না হয় কিন্তু। হলো। নিউক্লিয়ার ফিজিক্স তো একই আছে। ভেতরে অনেক এলিমেন্টারি পার্টিকেল সম্বন্ধে আমার কিছু অত অভিজ্ঞতা নাই। সেজন্য আমি বলেছিলাম ১ম দিনই বলেছিলাম এটা আমি কিছু বলতে পারব না। বাদবাকি তো এই যে নিউক্লিয়ার ফিজিক্স আছে মানে হচ্ছে আমাদের ওই একই রকম 9-10 এর মতনই একই জিনিস আছে। কঠিন কোয়েশ্চেন এখান থেকে কিছু দেবে না। ঠিক আছে? ৮ সমান ৮ × 10⁻⁻⁴ এইটা একটু ভালো করে দেখে যেও। রেডিয়াস এর সঙ্গে সম্পর্কটা, অ্যাটমিক নাম্বারের এইটা একটু ভালো করে দেখে এখান থেকে ঘুরিয়ে কোয়েশ্চেন। লেজার আর হচ্ছে হিলিয়াম নিউট্রনেরও অপটিক্যাল ফাইবার, কোহারেন্স প্রপার্টি। এবার এখান থেকে যে কি কোয়েশ্চেন দেবে আমি এটা নিয়ে ২ দিন বসেছিলাম বই নিয়ে। এইটার মলিকুলার স্পেকট্রোস্কোপি এই দুটো থেকে দেখছি যদি আমি পারি ২-১ দিনের মধ্যে
অল্পটা অল্প করে কিছু কোয়েশ্চেন যদি দিতে পারি আমি এটা চেষ্টা করছি। আমি এটাকে নিয়ে বসেও ছিলাম। ঠিক আছে? খুব সোজা কোয়েশ্চেন হবে আশা করা যায়। সেক্ষেত্রে এগুলোকে তো এভয়েড করতে পারি। কিন্তু তোমরা দেখে যাও। ডায়োড, জেনার ডায়োড তো দেয়নি কোয়েশ্চেন, তাহলে জেনার ডায়োডকে গুরুত্ব বেশি দেবে। ট্রানজিস্টর তো পড়িয়েছি একই রকম ব্যাপার। বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকবে। অর গেট, অ্যান্ড গেট, NAND গেট এবং আমার যেটুকু অভিজ্ঞতা বলছে যে তোমরা যারা 11-12 এ পরীক্ষা দেবে, এইটা তোমাদের কাছে খুবই জলভাত একদম। এইটা কারোর আটকাবে না। OR গেট, NAND গেট, NOT গেট এমনকি যারা আর্টস এর স্টুডেন্ট কম্পিউটার নিয়ে হয়তো ডিগ্রি মানে একটা কোনো কিছু কোর্স করছে তারাও এগুলো জানে। এই গেট সার্কিট জানে। এবং এখান থেকে গেট সার্কিট থেকে কঠিন কোয়েশ্চেন দেওয়ার জায়গা কিছু নাই। এবার তো দেবেই না। কিন্তু এখান থেকে যেমন বললাম রিলেটিভিটি থেকে একটা কোয়েশ্চেন থাকার চান্স প্রবল বেশি। এখান থেকেও একটা থাকার চান্স বেশি। কেন ৭ টা কোয়েশ্চেন তো মেকআপ করতে হবে। সেক্ষেত্রে ৫০ টা কোয়েশ্চেন সোজা কোয়েশ্চেন দিল ১০ টা কোয়েশ্চেন তো এই অনার্স ফিজিক্সে দিতে হবে না তো কোয়েশ্চেনটা দেখেই তো একটা হাস্যকর লাগবে। সেইটা যেহেতু এইটা এখন উচ্চ মাধ্যমিকের সিলেবাসের মধ্যে আছে, অনেক টিচারই উচ্চ মাধ্যমিকে পড়ায়। তাহলে সেক্ষেত্রে অর গেট, NAND গেট দিয়ে কোয়েশ্চেন বাধ্যতামূলক থাকবে। আমার মনে হচ্ছে। এবং OR গেট কি, NAND গেট কি, NOT গেট কি, NAND গেট এগুলো সব জানো। OR গেট যোগ হবে, AND গেট গুণ হবে, NOT গেট হচ্ছে অপোজিট হবে। NAND হচ্ছে নট প্লাস AND, নট তার সঙ্গে XOR টাও দেখেছি। এক্সক্লুসিভ OR গেট। কেন এক্সক্লুসিভ OR গেট তোমার নেয়, কিন্তু তোমাকে এমন একটা গেট সার্কিট দেবে যেটা কিন্তু আ যার আউটপুটটা কিন্তু এক্সক্লুসিভ OR গেটের মতনই হচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করব যে যা পড়ছো তার সঙ্গে তোমরা হয়তো উচ্চ মাধ্যমিকের বই থেকে OR গেট, NAND গেট পড়ছো। তার সঙ্গে একটু XOR গেটটা দেখেছো। মানে এক্সক্লুসিভ OR গেট। জানো তো কি হয়? ডি মর্গান থিওরিটা একটু দেখে যাবে। বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়ে কিছু একটা দিয়ে দেবে। দিয়ে বলবে এখানে 1 0 দিয়ে বলবে এর আউটপুটটা কত। ঠান্ডা মাথায় করবে, পড়াই দরকার নেই। অর্গেট করলে পারবে। এইটাই দেবে। যেকোনো একটা একটু সিম্পল টাইপের কিছু একটা দিয়ে দেবে, গেট সার্কিট দিয়ে দেবে। এরকম করে একটা কিছু একটা গেট সার্কিট দিল, হ্যাঁ? দিয়ে বলল এর আউটপুটটা কত। নিজে নিজেই ক্যালকুলেশন করতে হবে। এটা সোজাই কোয়েশ্চেন দেবে। এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন গুলো যেন মিস না হয়। আর পার্টিকেল অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ওই যে আমাদের সাইক্লোট্রন। সাইক্লোট্রনটা ফ্রিকোয়েন্সি তো আগেই পড়িয়েছি। তাহলে এই গেল ব্যাপার। ওভারঅল একটা তোমাদেরকে চিত্র দিতে পারলাম। তাহলে পড়ার জায়গা অনার্সের হয়তো মনে হচ্ছে অনেক কিছু। তাতে তোমরা কিছু জিনিসকে স্কিপ করতেও পারো। কিন্তু আমি তো অনেকদিন থেকে তোমাদেরকে পড়াচ্ছি। সেক্ষেত্রে স্কিপ করার দরকারও নাই। হ্যাঁ, স্কিপ করার দরকার নেই, হয়ে যাবে। তোমরা যা 9-10 এর প্রিপারেশন রেখেছো আশা করি তোমাদের হয়ে যাবে। এইটুকু তোমরা আশা করি তোমরা করতে পারবে।